আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। যদিও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আসলে সত্যিকার অর্থে আমরা কেউই ভালো নেই, প্রত্যেকেই উদ্বিগ্নতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। আর বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থীবৃন্দ রয়েছ, তোমরাও পড়াশোনায় অনেক গ্যাপ রয়ে গেছে। তো সেই গ্যাপ পুষিয়ে দেওয়ার জন্যই তোমাদের প্রিয় একাডেমি ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আজকের আয়োজনে আমি এলাম। আমি সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। তোমরা নিশ্চয়ই জানো যে সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য, যে অনেকগুলি শব্দ নিয়ে বা ওয়ার্ড নিয়ে সেন্টেন্স তৈরি হয়। এখন আমরা যদি সেন্টেন্সকে সংজ্ঞায়িত করতে যাই, তাহলে যে আইডিয়াটি তোমাদের মাথায় নিতে হবে যে সেটা হচ্ছে যে অনেকগুলি শব্দ বা শব্দ সমষ্টি একত্রিত হয়ে যখন আমাদের মনের কোনো পরিপূর্ণ অভিব্যক্তি প্রকাশ করে তখনই তাকে সেন্টেন্স বলে। এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে আমরা লিখতে পারি a word or a group of words that expresses any clear or total idea of a given context. A word or a group of words that expresses any clear or total idea of a given context is called sentence. অর্থাৎ একটা বাক্য হতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে যে সেই বাক্যটি সম্পর্কে পরিপূর্ণ এবং পরিষ্কার একটা ধারণা তৈরি করতে হবে, তখনই সেটা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। তাহলে আমরা যদি একটু উদাহরণ দিতে যাই তোমাদেরকে, ধরো আমি লিখেছি বাংলাদেশ ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে বাংলাদেশ সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। আমি যদি আরেকটি উদাহরণ দিই, আবির ইজ আ মেরিটোরিয়াস বয়, যে আবির একটি মেধাবী ছেলে। এখানে আমি আবির সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা দিয়েছি তোমাদেরকে। তাহলে এখন এই পরিপূর্ণ ধারণাটির কথা কেন আসছে, কোন কোন কনটেক্সটে সেটা পরিপূর্ণ হবে না, সেই বিষয়ে যদি তোমাদেরকে বলতে যাই তাহলে আমি একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। সিচুয়েশন 1, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি লিখেছি মনির লুকস। এই বাক্যটির দিকে যদি তোমরা ভালো করে খেয়াল করো যে মনিরকে দেখাচ্ছে, কিন্তু মনিরকে কেমন দেখাচ্ছে এই প্রশ্নটি কিন্তু থেকে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি কিন্তু পরিপূর্ণ ধারণা আমাদেরকে দিচ্ছে না। আমাদের প্রশ্ন থেকে যায় মনির লুকস, হাউ ডাজ মনির লুক, এই ধরনের একটা প্রশ্ন থেকে যায়। ফলে এই বাক্যটি আমাদেরকে কোনো পরিপূর্ণ ধারণা দেয় না। আবার আমরা যদি আরেকটি সিচুয়েশনের কথা চিন্তা করি, একটি সেন্টেন্স লিখেছি নাইস ফ্লাওয়ার ইজ রোজ। তাহলে এই বাক্যটির দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যের শব্দ বিন্যাস সুবিন্যস্ত নয়। বাক্যটি হবার কথা ছিল রোজ ইজ নাইস ফ্লাওয়ার, তাই না? ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটিতে সুবিন্যস্ততার অভাব রয়েছে, যে বাক্যটি সুবিন্যস্ত নয়। সুতরাং একটি সেন্টেন্স হতে গেলে তাকে সুবিন্যস্ত হতে হবে। আমি যদি আরেকটি সিচুয়েশনের কথা উল্লেখ করি তোমাদেরকে, an ant swallowed an elephant, যে একটা পিঁপড়ে কি করেছে, একটা হাতিকে গিলে ফেলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পরিপূর্ণ একটা আইডিয়া রয়েছে এবং বাক্যটি যথেষ্ট সুবিন্যস্ত। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবকিছু সঠিকভাবেই রয়েছে, কিন্তু এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে an ant swallowed an elephant, যে একটা পিঁপড়া কি করেছে, একটা হাতিকে খেয়ে ফেলেছে। ফলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই কনটেক্সটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রাসঙ্গিকতার অভাব রয়েছে। একটা পিঁপড়া কি করে একটা হাতিকে খেয়ে ফেলে, ফলে এটিকেও এই তিনটি সিচুয়েশনকে আমরা বাক্য বলতে পারি না। কারণ আমরা যদি প্রথম সিচুয়েশনের দিকে তাকাই আমরা দেখতে পেরেছি যে সেখানে মনির লুকস, মনিরকে দেখায়, কেমন দেখায়, এখানে পরিপূর্ণ আইডিয়ার অভাব রয়েছে। আবার যদি দেখি যে নাইস ফ্লাওয়ার ইজ রোজ, এখানে যেটা রয়েছে সামঞ্জস্যতার অভাব রয়েছে। এবং an ant swallowed an elephant, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাসঙ্গিকতার অভাব রয়েছে। তো সুতরাং আমরা যদি এই তিনটি বিষয়ের দিকে খুব ভালো করে তাকাই আমরা যে জিনিসটি দেখতে পাই যে একটি সেন্টেন্স হতে গেলে তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে:
সেন্টেন্সকে পরিপূর্ণ ধারণা দিতে হবে। এবং নাম্বার 2 আমরা যদি বলি যে বাক্যের মধ্যে সামঞ্জস্যতা থাকতে হবে, যে বাক্যটিকে সুবিন্যস্ত হতে হবে। এবং সবশেষে যেটা আমরা দেখেছি যে বাক্যে প্রাসঙ্গিকতা থাকতে হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্সের মধ্যে এই 3টি বৈশিষ্ট্য অতি অবশ্যই থাকতে হবে। বাংলা ব্যাকরণে এই বৈশিষ্ট্যগুলিকে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারলাম যে একটি বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ ধারণা দিতে হবে, সুবিন্যস্ত হতে হবে বাক্যটি, এবং সেই বাক্যটির মধ্যে প্রাসঙ্গিকতা থাকতে হবে। এবার আমরা যেটা দেখব, একটা সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। মনের ভাব প্রকাশের ভিত্তিতে সেন্টেন্স 5 প্রকার। অনেক ধরনের সেন্টেন্স রয়েছে। সেন্টেন্সকে যদি আমরা ক্লাসিফাইড করতে যাই, সেখানে বিভিন্ন ধরনের আলোচনা আসবে। তো এখানে যে আলোচনাটা আমরা করব, যে মনের ভাব প্রকাশের ভিত্তিতে যে সেন্টেন্স হলো 5 ধরনের। সেগুলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলে থাকি। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাচক বা প্রশ্নসূচক বাক্য। নাম্বার 3 আমরা যদি বলতে চাই ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স, যেটাকে আমরা আশীর্বাদসূচক বাক্য বলে থাকি। সবশেষে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটাকে আমরা বিস্ময়সূচক বাক্য বলে থাকি। শুরুতেই আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যখন আমরা কোনো একটা বিষয় সম্পর্কে বর্ণনা প্রদান করব বা বিবৃতি প্রদান করব, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো তাহলে সেই বর্ণনা বা বিবৃতিটা কেমন হতে পারে আমরা দেখিনি। আমি লিখেছি ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি ইজ আ ওয়ান্ডারফুল ইনস্টিটিউশন। যে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি এটা খুবই চমৎকার একটা প্রতিষ্ঠান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে আমি একটা বিষয়ের উপরে বর্ণনা প্রদান করেছি। তো শিক্ষার্থীরা, সেই বিষয়টি হচ্ছে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি, অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের আমি একটি বর্ণনা দিয়েছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি কেমন। আমি যদি আরেকটি উদাহরণ দিতে যাই, দেখো এই বাক্যে আমি বলেছি করোনা ভাইরাস ইজ আ প্যান্ডেমিক, যে করোনা ভাইরাসটি হলো একটি বৈশ্বিক মহামারী। এই বাক্যে আমি একটি বিষয়ের উপরে বর্ণনা দিয়েছি, সেই বিষয়টি হচ্ছে করোনা ভাইরাস। যে এই ভাইরাস বলেছি আমি এটাকে প্যান্ডেমিক বলেছি, যে একটা বৈশ্বিক মহামারী। ফলে যেহেতু আমি করোনা ভাইরাস সম্পর্কে একটি বর্ণনা দিয়েছি বা বিবৃতি দিয়েছি, ফলে এই বাক্যটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স। খুব সহজভাবে যদি বলি, যে বাক্য প্রশ্ন করে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তুমি যে কোনো ধরনের প্রশ্ন করলে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ধরো তুমি যদি প্রশ্ন করো, তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করেছো আর ইউ ইল, তখন এটা একটা তুমি প্রশ্ন করেছো তোমার বন্ধুকে, ফলে এটি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর 3 নম্বর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের পরিধি একটু বড়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন কেউ আদেশ করে, উপদেশ দেয়, পরামর্শ প্রস্তাব করা হয়, তখনই সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ধরো তুমি তোমার বন্ধুকে বললা লেট আস প্লে লুডো, যে চলো আমরা লুডো খেলি। তুমি তোমার বন্ধুকে প্রস্তাব করেছো, যে বন্ধু সেটা রাখতেও পারে নাও রাখতে পারে। তো ফলে সে যেই প্রস্তাব করেছে, এই প্রস্তাবটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কিংবা তোমার বাবা যদি তোমাকে বলে ডু নট রান ইন দ্য সান, যে রোদে দৌড়াদৌড়ি করবে না, এই বাক্য দ্বারা তোমার বাবা তোমাকে আদেশ করেছেন, কিংবা তুমি নিষেধ অর্থ ধরতে পারো যে তিনি তোমাকে আদেশ করেছেন কিংবা নিষেধ করেছেন। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। যখন তুমি কারোর জন্য দোয়া করবে, কারোর জন্য প্রার্থনা করবে বা শুভকামনা জানাবে, সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মে আল্লাহ প্রোটেক্ট ইউ, যে আল্লাহ তোমাকে রক্ষা করুক, এই বাক্যটি দ্বারা তুমি কারোর জন্য দোয়া করছো। কিংবা তুমি যদি কারোর জন্য শুভকামনা করো, মে ইউ প্রসপার ইন লাইফ, যে তুমি জীবনে উন্নতি করো, এটা দ্বারা তুমি তার জন্য শুভকামনা জানিয়েছো। ফলে এই ধরনের বাক্যকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স, আশীর্বাদসূচক বাক্য।
সবশেষে আমরা যে বাক্যটি নিয়ে আলোচনা করব, এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো যে বাক্য দ্বারা আমরা আকস্মিক দুঃখ, কষ্ট, আনন্দ পাই এবং সেটা আকস্মিক হতে হবে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা যদি লিখি তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তো এই আকস্মিক বিষয়টি কি হতে পারে? ধরো তুমি হঠাৎ করে শুনলে যে কেউ একজন মারা গেল, তখন তুমি কি বললে? Alas, he has died. যে হায় হায়, তিনি কি হলেন? মারা গেলেন। এই যে তুমি আকস্মিক, এটা মেনে নিতে পারছো না, তুমি যেই শব্দটি প্রকাশ করেছো যে অ্যালাস, হায় হায়, তিনি মারা গেলেন, এই শব্দটির কারণেই এই বাক্যটি হয়ে গিয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার ধরো তুমি কোথাও ঘুরতে গিয়েছো, হঠাৎ খুব চমৎকার একটা ফুলের বাগান দেখেছো, একটি ফুলের বাগান দেখে তুমি বললে হোয়াট আ লাভলি গার্ডেন ইট ইজ, যেটা কতই চমৎকার একটি বাগান। ফলে এই যে বাগানটি দেখে তুমি অভিভূত হয়ে গিয়েছো, তখনই তুমি বিস্ময় থেকে, হঠাৎ বিস্ময় থেকে তুমি এই প্রকাশটি করেছো। ফলে তোমার এই যে ভাবভঙ্গি প্রকাশটা, এটাই হয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স কি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো, সেন্টেন্সের বৈশিষ্ট্য বুঝতে পেরেছো। কি কি বৈশিষ্ট্য থাকলে সেটি একটি বাক্য হয়। তারপরে তোমরা যে বিষয়টি বুঝতে পেরেছো, শ্রেণীবিভাগ বুঝতে পেরেছো, সেন্টেন্সের সংজ্ঞা এবং উদাহরণ বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং তোমাদের প্রত্যেকের প্রতি একটা পরামর্শ, এই বৈশ্বিক মহামারীর মধ্যে সবাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলবে এবং সুস্থ থাকবে, এই শুভকামনা জানিয়ে আমার আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।